আসসালামু আলাইকুম। অবশেষে রেকর্ডের সকল মামলা বাতিল হয়ে গেল। এমনকি ওয়ার্কিং ভলিউম নিয়ে যাদের সমস্যা রয়েছে অবশেষে তাদের ওয়ার্কিং ভলিউমও উন্মুক্ত করে দেওয়া হলো। অর্থাৎ আপনি চাইলে এখন খুব সহজে আপনাদের এই ওয়ার্কিং ভলিউম যাচাই করার মাধ্যমে আপনার জমি কার নামে রেকর্ড হয়েছিল সেই তথ্য উদ্ঘাটন করে নেওয়ার মাধ্যমে খুব সহজেই আপনার জমির মালিকানা আপনি ফিরিয়ে নিতে পারবেন কোনো ধরনের মামলা করা ছাড়াই। অর্থাৎ রেকর্ডের ভুল হয়েছে সরকারের মাধ্যমে। সরকার রেকর্ড পরিচালনা করার সময় রেকর্ড কারিগণকে নিয়োগ করেছিল, আর যেহেতু রেকর্ডের ভুল হয়েছে তাই এর জন্য সরকারেরই দায়ী। পূর্বে সিএস রেকর্ড থেকে শুরু করে এস এ রেকর্ড, আর এস রেকর্ড, সিটি জরিপ, ডিআরআ জরিপ, যতগুলো জরিপ এখন পর্যন্ত হয়েছে প্রত্যেকটা জরিপেই যে ভুলগুলো হয়েছে তার জন্য ভূমি মালিক দায়ী নয়। তবে অবশ্যই উক্ত ভূমি মালিককে 60টি বিষয় প্রমাণ করতে হবে। যদি তিনি এই 60টি বিষয় প্রমাণ করতে পারেন তাহলে পূর্বে যে রেকর্ডগুলো হয়েছে এবং ওই রেকর্ডের সময় যে ভুলগুলো হয়েছিল ওই ভুলের কারণে মূলত তার করা সকল মামলা বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে আর কোনো মামলায় জড়াতে হবে না। সে মামলা ছাড়াই এখন তার এই রেকর্ডের ভুল সংশোধন করে নিতে পারবে। আমরা সকলেই জানি অনেক সময় দেখা গিয়েছে যে সিএস রেকর্ডে তারা মালিক ছিল, তাদের পিতা মালিক ছিল বা তাদের দাদা মালিক ছিল, এমনকি এসএ রেকর্ডে পরবর্তীতে সময় এসে পাকিস্তান আমলে যে রেকর্ডটি হয়েছিল এই রেকর্ডে তাদের মালিকানা পাওয়ার কথা ছিল, কিন্তু এসএ রেকর্ডটি অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গেছে। অথবা এসএ রেকর্ডে তাদের নাম আসলেও আর এস রেকর্ডটি অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গেছে। এখন এই অবস্থায় যাদের বাপদাদার সম্পত্তি ও যোগ্য উত্তরাধিকারের ভিত্তিতে তাদের মালিকানা পাওয়ার কথা ছিল, কিন্তু অন্য কোনো ব্যক্তি নিজের নামে রেকর্ড করে নেওয়ার মাধ্যমে ওই জমি এখন তারা শুধু ভোগ দখলই করছে না, তারপরে আরও একটা রেকর্ডও তাদের নামে হয়ে গেছে। এমত অবস্থায় আপনারা দেখছেন যে আপনাদের পূর্বসূরীদের এই জমি ছিল উত্তরাধিকার সূত্রে, ওয়ারিশান সূত্রে এই জমিটা আপনাদেরই প্রাপ্য। এখন আপনারা সচেতন হওয়ার মাধ্যমে ওই জমি রিটার্ন পাওয়ার জন্য বা জমি দখল উদ্ধার করে জমির মালিকানা পুনরায় নিজেদের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা মামলা দায়ের করেছেন। এমত অবস্থায় দেখা যাচ্ছে বছরের পর বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এরপরও আপনাদের মামলা নিষ্পত্তি হচ্ছে না। অর্থাৎ 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। যে ব্যক্তি মামলা দায়ের করেছেন তিনি মারা যাচ্ছে, এমনকি তিনি মারা যাওয়ার পর তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী পুরুষ ওই মামলা পরিচালনা করার পরে তিনিও মারা যাচ্ছেন, তবু ওই মামলা নিষ্পত্তি হচ্ছে না। আমরা সিলেটের একটি মামলা সব থেকে চাঞ্চল্যকর, যেটা 60 বছর পরে যে মামলা রায় হয়েছিল, এটাই বাংলাদেশের ভিতরে সব থেকে ইতিহাস যে 60 বছর পরে এই মামলা নিষ্পত্তি হয়েছে, তবুও তারা মামলা নিষ্পত্তি করে তাদের পক্ষেই তারা ফলাফল পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যারা মামলা দায়ের করেছিল তাদের একজনা জীবিত নেই। তো এভাবে ভূমি মালিকরা পদে পদে হয়রানিতে পড়ে। রেকর্ডের সময় ভুল করেছে সরকারের নিয়োগ করা কর্মকর্তারা, কিন্তু ভূমি মালিকদেরকে হয়রানির ভিতরে পড়তে হচ্ছে। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, যে ব্যক্তি সিএসএস রেকর্ডে মালিকানা পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে তারপরে প্রায় 50 বছর অতিবাহিত হয়ে গেছে, অন্য কোনো ব্যক্তি ওই জমি রেকর্ড করে তারা ভোগ দখল করে খাচ্ছে। অর্থাৎ এই যে ক্ষতি, এই ক্ষতিটাও তো তাদের জন্য সব থেকে বড় একটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়ে পরিণত হয়েছে। আর যে কারণে সরকার অবশেষে এই সুখবর প্রদান করেছে, এই সুসংবাদ প্রদান করেছে, যাদের মালিকানা সকল লিগাল ডকুমেন্টস আছে, এমনকি যারা এই 60টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তারা দেখাতে পারবে, তাদের আর এখন আর ওই মামলাগুলো পরিচালনা করার কোনো প্রয়োজন নেই। তারা জাস্ট তাদের জমির মালিকানার এই লিগাল ডকুমেন্টসগুলো প্রমাণ করতে পারলে এখন তারা তাদের জমির মালিকানা যেমন উদ্ধার করে নিতে পারবে, ঠিক তেমনি মামলা করা ছাড়াই তাদের এই জমি যারা এতদিন বেদখল করে জোরপূর্বক নিজেদের নামে রেকর্ড করে ওই জমি ভোগ দখল করে খাচ্ছে, এখন তাদেরকে হটিয়ে ওই জমি তারা পুনরায় আবার দখল মুক্ত করে নিতে পারবে। তবে এখানে আপনাকে একটি বিষয় কিন্তু প্রমাণ করতে হবে, যে ব্যক্তি জমিটা বর্তমান রেকর্ড সূত্রে মালিকানা দাবি করছে বা জমিটা দখলে রেখেছে, তার রেকর্ডটা যে ভুল এটা কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে। আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি তো দেখছেন যে আপনার কাছে দলিল আছে, আপনার পূর্বপুরুষদের দলিল আছে, কিন্তু বর্তমান লেটেস্ট যে রেকর্ডটা যে ব্যক্তির নামে হয়েছে তার কাছে তো কোনো ডকুমেন্টস নেই। বা আপনি যদি ডকুমেন্টস দেখতে চান, তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার নামে যে জমিটা রেকর্ড হয়েছে কিসের বুনিয়াদে আপনার নামে এই জমিটা রেকর্ড হয়েছে আমাকে জানান, কিন্তু দেখা যায় উক্ত ব্যক্তি জানে যে তার নামে ফলস রেকর্ড হয়েছে, অর্থাৎ ভুল ওয়েতে তার নামে রেকর্ডটা হয়েছে, তাই সে কিন্তু আপনার সাথে এই বিষয়ে ততটা আন্তরিকতার সাথে কথা বলে না। এমনকি সে বলতেই চায় না যে কিসের ভিত্তিতে তার নামে রেকর্ড হয়েছে। এমনও মিথ্যা কথা বলে যে আপনার পূর্বপুরুষ তার কাছে জমি বিক্রয় করে দিয়েছে আর সেই দলিল তার আছে, সেই দলিল অনুযায়ী তার নামে রেকর্ড হয়েছে, কিন্তু আপনি দলিলটা দেখতে চান, সে কিন্তু আপনাকে দলিলটা দেখাতেও চায় না। তো এমন অবস্থায় আপনাকে আর এই ধোঁয়াশার ভিতরে থাকতে হবে না। আপনি এখন যার নামে রেকর্ড হয়েছে তার সাথে যোগাযোগ করা ছাড়াই ওই জমির যে দাগ নাম্বার, সেই দাগ নাম্বার সংগ্রহ করে কিভাবে তার নামে রেকর্ড হয়েছে আপনি এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনি এবার উদ্ঘাটন করে নিতে পারবেন।
অর্থাৎ মনে রাখবেন, সর্বশেষ যে রেকর্ড খতিয়ান, সেই রেকর্ড খতিয়ানে তার নাম আছে বলেই যে সে মালিক হয়ে গেছে তা কিন্তু নয়। আপনাকে এখন হাল ছেড়ে দিলে হবে না। আপনাকে অবশ্যই একেবারে যখন আপনার এলাকায় রেকর্ড এসেছিল সেই সময় থেকে শুরু করে বিস্তারিতভাবে পদে পদে তার নামে কিভাবে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয়েছে সেই সার্বিক প্রসেসিংটা আপনি দেখে নিতে পারবেন। তবে সেই ব্যক্তি যদি উল্লেখ করে যে তার কাছে দলিল আছে, তাহলে অবশ্যই আপনি চাপ প্রয়োগ করে হলেও সেই দলিলটা দেখবেন। যখন দলিলটা আপনার হাতে তুলে দেবে তখন অবশ্যই আপনি প্রথমে দেখবেন দলিলের তারিখ, এমনকি দলিলের দাগ নাম্বারটি, এছাড়া জমির পরিমাণ, বিক্রেতা এমনকি দাতাকে সেই দলিলে, আর সেই বিক্রেতা নিজে মালিক ছিলেন কিনা, এই বিষয়গুলো আপনি নোট করে নেবেন। এরপর আপনি কিন্তু খুব সহজে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে আপনি এই তথ্যটা যাচাই করে দেখতে পারবেন। যদি এমন হয় যে দীর্ঘ 9 বছর 10 বছর পরের ঘটনা, তাহলে আপনি জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমেও আপনি ভলিউম সার্চ করে আপনি কিন্তু এটা খুব সহজেই দেখে নিতে পারবেন। তারপর ওই ব্যক্তি দলিল দেখালে আপনার যদি সন্দেহ মনে হয়, তাহলে আপনি সেই দলিলটা অবশ্যই যাচাই করবেন। পাশাপাশি আপনি আরও গুরুত্বপূর্ণ 8টি নথি কিন্তু যাচাই করবেন। এক্ষেত্রে বর্তমান যে চূড়ান্ত খতিয়ানটি হয়েছে সেই খতিয়ান আপনি যেমন সংগ্রহ করবেন জেলা সেটেলমেন্ট অফিস থেকে, দ্বিতীয় পর্যায়ে আগের যে খতিয়ান সেই আগের খতিয়ানটাও আপনি সংগ্রহ করবেন। আর তৃতীয় পর্যায়ে ওই জমিটা যেটা বোঝারত বা খানাপুরি পর্যায়ে যে রেকর্ডটা, সেই রেকর্ডটি আপনাকে সংগ্রহ করতে হবে। এমনকি 4 নম্বরে তসদিক পর্যায়ে রেকর্ডও আপনাকে সংগ্রহ করতে হবে। 5 নম্বরে ডিপি খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এই ডিপি খতিয়ান কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। 6 নম্বরে জরিপকালীন আপত্তি ও আপিল মামলার নথি, আপনাকে এটাও সংগ্রহ করতে হবে। 7 নম্বরে দাগের সাবেক হাল মিল অথবা দাগ পরিবর্তনের কোনো তথ্য, এটাকেও আপনাকে যাচাইয়ের অন্তর্ভুক্ত করে নিতে হবে। আর 8 নম্বরে ওই ব্যক্তির নামে রেকর্ড হওয়ার ভিত্তি, কোনো দলিল প্রমাণ বা আদেশের ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা। কেন অনেক সময় দেখা যায় মামলায় জয়লাভ করার মাধ্যমে কেউ জমির মালিকানা পায়, আবার অ্যাডভান্স পজিশনের ভিত্তিতেও কেউ মালিকানা লাভ করে থাকে। অর্থাৎ এই বিষয়গুলো আপনাকে যাচাই করে দেখতে হবে। এবং 9 নম্বরে গুরুত্বপূর্ণ ওয়ার্কিং ভলিউম, মনে রাখবেন এই ওয়ার্কিং ভলিউমটি আপনি যদি পেয়ে যান, তাহলে তার নামে কিভাবে রেকর্ড হয়ে এসেছে একেবারে ধারাবাহিকভাবে আপনি সার্বিক বিষয়টা কিন্তু যাচাই করে দেখতে পারবেন। তবে আপনাকে সর্বপ্রথম সেটেলমেন্ট অফিসে যে এই ওয়ার্কিং ভলিউমটা চাইতে হবে। অনেকে আপনাকে কিন্তু বিভ্রান্ত করার জন্য বলতে পারে যখন চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়েছে তখন ওয়ার্কিং ভলিউমের আর কোনো গুরুত্ব নেই। অবশ্যই তার কথা আপনি কর্ণপাত না করে মনে রাখবেন, ওয়ার্কিং ভলিউম ধ্বংস কিন্তু এত সহজে হয় না। চূড়ান্ত রেকর্ড হয়েছে, এই চূড়ান্ত রেকর্ডটা কোন সূত্র অনুযায়ী হয়েছে এটা যাচাই করার একমাত্র উপায় হচ্ছে এই ওয়ার্কিং ভলিউম। তাই ওয়ার্কিং ভলিউমটা আপনি চাইলে কিন্তু যাচাই করে দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি সেটেলমেন্ট অফিসে যাবেন। এখন সেটেলমেন্ট কর্মকর্তা যদি আপনাকে বলে যে ওয়ার্কিং ভলিউম আর নেই, চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়ে যাওয়ার পর আমরা ওয়ার্কিং ভলিউম ধ্বংস করে দিয়েছে, তাহলেও কিন্তু আপনি তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবেন। তবে সেটেলমেন্ট অফিসে যেয়ে আপনি কিন্তু প্রথমে ওয়ার্কিং ভলিউম চাইবেন না। আপনি প্রথমে চাইবেন যে এই মৌজার এই দাগ ও খতিয়ানের জরিপ রেকর্ড কোন প্রক্রিয়ায় এবং কোন পর্যায়ে পরিবর্তিত হয়ে বর্তমান ব্যক্তির নামে রেকর্ড হয়েছে, চূড়ান্ত পর্যায়ে এই জমিটা রেকর্ড হয়েছে, তার পূর্ববর্তী খসড়া এমনকি ডিপি, খানাপুরি, বুঝারত, তসদিক, আপত্তি, আপিল এবং সংশ্লিষ্ট জরিপ নথি দেখতে চাই। এভাবে আপনি সেটেলমেন্ট অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে আপনি দেখতে চাইবেন। তারপর আপনার মৌজা, দাগ ও খতিয়ান নাম্বার দেবেন। এখন তারা যদি বলে যে ওয়ার্কিং ভলিউম ধ্বংস হয়ে গেছে, তখন আপনি জিজ্ঞাসা করবেন যে উক্ত মৌজার ওয়ার্কিং ভলিউম যে ধ্বংস হয়েছে এটা কারা ধ্বংস করেছে এবং কোন তারিখে কোন কর্তৃপক্ষের অনুমোদন এবং কেন ধ্বংস করা হয়েছে সেটার একটা রেজিস্টার আপনারা অবশ্যই দেখতে চাইবেন। অর্থাৎ যে ধ্বংস করা হয়েছে তার একটি সত্যায়িত কপি আপনি চেয়ে নেবেন। কারণ নথি নেই বলে এবং নথির নিয়ম মাফিক ধ্বংস করা হয়েছে দুটো কিন্তু এক কথা নয়, এই বিষয়টি মাথায় রাখতে হবে। ওয়ার্কিং ভলিউম যদি নাও থাকে তবু আপনি ডিপি, তসদিক, আপত্তি মামলা এমনকি আপিল, খসড়া রেকর্ড ইত্যাদি অন্য নথিও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। অর্থাৎ এগুলো দিয়েও কিন্তু আপনি অনেক সময় বুঝতে পারবেন যে এই জমিটা কিভাবে বর্তমান যে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে তার নামে কিভাবে রেকর্ড হয়েছে, এটা কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, মনে রাখবেন সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সচেতন নাগরিক হিসেবে সুযোগগুলো আমাদেরকে ধরে নিতে হবে। তাই ওয়ার্কিং ভলিউম নিয়ে যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এটাতে আপনারা কর্ণপাত না করে ওয়ার্কিং ভলিউম দেখে নেওয়ার মাধ্যমে অবশ্যই আপনার জমি কিভাবে তার নামে রেকর্ড হয়েছে এটা যাচাই করে নিতে পারবেন জেলা সেটেলমেন্ট অফিস থেকে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রেকর্ডের মামলাগুলো বাতিল করা হয়েছে এই মর্মে বিষয়টি এরকম, সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে পূর্ববর্তী যে রেকর্ডগুলো ছিল অর্থাৎ সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড, প্রত্যেকটা রেকর্ডের সময় যে মামলাগুলোর উৎপত্তি হয়েছে এখন থেকে এই মামলাগুলো পরিচালনা করার জন্য আপনাকে বছরের পর বছর অতিবাহিত করতে হবে না। সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রত্যেকটা জেলা পর্যায়ের বিজ্ঞ আদালতকে নির্দেশনা প্রদান করা হয়েছে পূর্বের যে রেকর্ডগুলো যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো দ্রুততার সময় নিষ্পত্তি করার জন্য।
এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দেওয়ানি আইন সংশোধন করা হয়েছে। সাধারণত দেখা যেত যে সময় ক্ষেপণের জন্য একের পর এক তারা কিন্তু টাইম পিটিশন করতো। এক্ষেত্রে সরকার নির্দিষ্ট করে দিয়েছে 2বারের বেশি কেউ আর টাইম আবেদন করতে পারবে না। আর দ্বিতীয় পর্যায়ে অনেক সময় দেখা যায় যে সাক্ষীরা দূরে থাকে, অসুস্থ থাকে, সাক্ষী উপস্থিত হতে চায় না। সেক্ষেত্রে সাক্ষী যেখানে অবস্থান করুক না কেন, প্রবাসে থাকলেও উনি মৌখিকভাবে নেয়, ডিজিটাল ওয়েতেই ওনার যে সাক্ষ্য সেটা তিনি প্রদান করতে পারবেন। এখানে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এই মাধ্যমগুলো উনি ইউজ করতে পারবেন। এছাড়া যদি কোনো ব্যক্তি মিথ্যাভাবে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে কোনো মামলা দায়ের করে তাহলে তাকে কিন্তু 50,000 টাকা জরিমানা করা হবে। অর্থাৎ চতুর্দিক থেকে সরকার পদক্ষেপ গ্রহণ করছে ওই মালিকদের নামে রেকর্ডে যে মামলাগুলো রয়েছে এই রেকর্ডের মামলাগুলো যেন দ্রুততার সময় নিষ্পত্তি করে দেওয়া হয়, এই বিষয়টি নিশ্চিত করার জন্যই সরকার অবশেষে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তবে মনে রাখতে হবে এবার ডিজিটাল রেকর্ড শুরু হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে। এই বিডিএস রেকর্ডে কোনো রেকর্ডের আর কোনো মামলার অস্তিত্ব থাকবে না। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যার নামে বর্তমান জমি রেকর্ডভুক্ত রয়েছে তার নামে আবার সরকার এই জমি রেকর্ড করে দিবে, অর্থাৎ ডিজিটাল রেকর্ডেও। তাহলে আপনার নামে যদি জমি রেকর্ড না থেকে যদি অন্য কোনো ভুল ব্যক্তির নামে রেকর্ড থাকে তাহলে অনতিবিলম্বে আপনাকে রেকর্ড সংশোধনের জন্য পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে আপনাকে এই ওয়ার্কিং ভলিউম যাচাই করার মাধ্যমে আপনি দেখবেন যে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে, কিসের বুনিয়াদে রেকর্ড হয়েছে, তারপর পরে আপনি কিন্তু স্টেপ গ্রহণ করতে পারবেন। এমনকি আপনার যদি রেকর্ডের কোনো ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধন করার জন্য কিন্তু আপনি মামলা ছাড়াই 5টা গুরুত্বপূর্ণ ভুল আপনি এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকেও সমাধান করে নিতে পারবেন। আমার এই চ্যানেলে এই সম্পর্কিত ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যে মামলা আপনি হয়তো এখনো মামলা চলমান অবস্থায় রেখেছেন, এই মামলা কিন্তু 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনি নিষ্পত্তি করে নিতে পারছেন। আপনি যে আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করছেন তার সাথে কথা বলেন এবং সেই আইনজীবীকে বলেন যে আমার মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, তাহলে উক্ত আইনজীবী দেখবেন যে 6 মাস থেকে 1 বছরের ভিতরে কার্যকর পদক্ষেপ নেওয়ার ভিত্তিতে আপনার এই মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করছেন। অর্থাৎ আপনার যদি ডকুমেন্টসগুলো সঠিক থাকে, আপনার যদি মালিকানা সকল লিগাল ডকুমেন্টসগুলো বৈধভাবে আপনার অ্যারেঞ্জে থাকে, তাহলে মামলা নিষ্পত্তি কখনো 1 বছরের বেশি সময় অতিবাহিত হবে না। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন এখন থেকে আপনাদের যাদের এই রেকর্ড সংক্রান্ত মামলা রয়েছে তাদের এই মামলা নিষ্পত্তি করার জন্য অবশেষে সরকারের পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হয়েছে। এবং যারা এখনো বুঝতে পারছেন না যে সত্যি আপনারা মামলা দায়ের করলে বা আপনারা পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের জমি আপনারা ফেরত পাবেন কিনা, সেক্ষেত্রে আপনারা ওয়ার্কিং ভলিউম যাচাই করার মাধ্যমে বা ডিপি খতিয়ান যাচাই করার মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে বর্তমানে যে ব্যক্তি রেকর্ড করেছেন বা যার নামে রেকর্ড হয়েছে তিনি কিসের বুনিয়াদে এই জমিটা রেকর্ড করে নিয়েছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।